অনেকের মনে কৌতূহল ছিল দীর্ঘদিন যাবৎ যে ৫ই আগস্ট আসলে কি এমন ঘটেছিল। ছাত্র জনতা রাজপথে ছিল, আমরা দেখেছি। শেখ হাসিনার বাসভবনের দিকে মুভমেন্ট করতেছিল। হঠাৎ করেই সেনাপ্রধান বললেন যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখনই কিছুটা আশঙ্কা করা হচ্ছিল। তারপর তার ভাষণের টাইমটা ১ ঘন্টা পরে আবারও পিছিয়ে গেল, ওইটার পরে আবারও পিছিয়ে গেল। এর মাঝখানে ফুটেজটা আসলো যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বাংলাদেশ কি বলে যে সেনাবাহিনীর একটা বিশেষ ফ্লাইট তিনি ব্যবহার করেছেন, ট্রাফিক রুটকে ফাঁকি দিয়েছেন, নানান কিছু আমরা এখানে দেখলাম। অবশেষে গতকালকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি যে তথ্য দিয়েছেন এই মুহূর্তে, এই তথ্যটা বিএনপির জন্য যেমন নেগেটিভ, জামাতের জন্য নেগেটিভ, এমনকি বাকি যারা ছিলেন তাদের জন্য নেগেটিভ। এক ধরনের পোল খোলা দিছে আমাদের রাজনৈতিক দলগুলার। সম্প্রতি আপনার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ৫ই আগস্ট কি হয়েছিল সেটা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। তো মাসুদ বলছেন জাতির কাছে এটি স্পষ্ট হওয়া উচিত গত ৫ই আগস্ট কি ঘটেছিল। এইটারও হঠাৎ করে কেন তিনি স্পষ্ট করতে আসলেন। কেউ কেউ বলছেন যে বিএনপিকে এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে কুপকাত করার জন্যই যেহেত সমন্বয়করা তারা ছাত্র জনতার সমন্বয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যে এই বক্তব্যটা এই মুহূর্তে বিএনপিকে একটু বিপাকে ফেলবে, জামাতের কোনো কিছু যাবে আসবে না। মাসুদ বলছেন ৫ই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। মানে শেখ হাসিনা যখন যাবেন বা যাচ্ছেন ওই মুহূর্তে পরিস্থিতি কি হবে, সরকার কিভাবে গঠিত হবে, মানে এখানে তাদেরকে কিন্তু প্রথমে ডাকে নাই। তো তিনি বলছেন যে ৫ই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুলে একের পর এক লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে, অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মধ্যে, তাদের খোঁজখবর কেউই নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসাবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শব্দটা বুঝেন, বানায় নিয়ে গেছিল। আচ্ছা, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউই ছিলেন না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল। মাসুদ বলছেন সেদিন আমাদেরকে মাইনাস করেই এই রাজনৈতিক দলগুলো গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে আমাদের ৩ জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে সেখানে যুক্ত করা হয়েছে। তিনি বলছেন যে ৫ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের ৩ জনকে প্রতিনিধি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল, যা স্পষ্টতই প্রতারণা। এখন হঠাৎ করে এই মুহূর্তে এই বক্তব্যটা হোয়াই? এটা তো ৫ই আগস্টের পরে ৮ই আগস্ট যখন সরকার গঠন করা হলো তখনও দিতে পারত। ১০০ দিনের মাথায় কেন? এটা কি কোনো মাথার মধ্যে চিন্তা ছিল যে ১০০ দিন পরে দেব? বিষয়টা তা না। ছাত্ররা বুঝতে পারছে যে আন্দোলনটা প্রথম দিকে তাদের যে ক্রেডিটটা ছিল বা তাদের যে আধিপত্যটা ছিল সরকারের উপর, সরকার কিন্তু দেখায় না যে মোস্তফা সারোয়ার ফারুকির ইস্যুতে এই সমন্বয়করা সবাই গলা ফাটাইছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আওয়াজ আসছে, হুজুররা মাঠে নামার চেষ্টা করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া ফারুকিরে চা সিঙ্গারা বিস্কুট খাওয়াইয়া তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন। ইভেন আরেকজন উপদেষ্টা মাহফুজ নিজেও উপদেষ্টা, আবার তিনি বলছেন ওনাদের নামে কমপ্লেন আসলে আমরা দেখব। আওয়ামী লীগের একজনের সম্পর্কে বক্তব্য ছিল যে আকিজ গ্রুপের কর্ণধার, এটি কিন্তু পাত্তা দিচ্ছে না। বারবার আপনি একটু ঠান্ডা মাথা যদি দেখেন, শেখ হাসিনার পতন ছাড়া এই সমন্বয়কদের আর কোনো অর্জন নাই। কেন অর্জন নাই? কারণ বিএনপি একটা রাজনৈতিক শক্তি। জামাত টেকনিক্যালি সমন্বয়কদের সাথে কি বলে মানে তাল মিলিয়ে চলতেছে, কিন্তু ওইভাবে সরাসরি আবার প্রতিবাদেও যাচ্ছে না। এখন এই টাইমে এসে এই যে বক্তব্যটা দিল, সেটাতে দেশের সামনে, জাতির সামনে একটা মেসেজ তারা ক্রিয়েট করলো। কোনটা? যে এই দলগুলো রাজনৈতিক দল হিসাবে দেখেন কতটা খারাপ। এটাই কিন্তু এখানে একটা মেসেজ ক্রিয়েট হয়েছে যে পোল খুলে দিছে, বাট হোয়াই রাইট নাও? এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই তথ্যগুলো দেওয়ায়
বিএনপির জনগণের মধ্যে কোনো প্রভাব পড়বে যে দেখো আমাদের দল এরকম করলো, জীবনও পড়বে না। অন্য দলগুলোর মধ্যে পড়বে না। এটাও একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল সমন্বয়কদের। আমজনতার মধ্যে এই ভাই পড়বে না, যারা বিএনপিরে পছন্দ করে না এমনিই করে না। আমাদের একটা ট্রেন্ড আছে, যারা আওয়ামী লীগের পছন্দ করে না নাম শুনলে অ্যালার্জি হবে, বিএনপিরও নাম শুনলে অ্যালার্জি হবে। সো এগুলো এই মুহূর্তে এরকম কোনো কিছু কার্যকর ভূমিকা রাখবে না। আর আমজনতার কথা যদি আসি, এই দেশে আমজনতা বলতে কোনো শব্দ নেই। ফাগলও দল করে, তাহলে আপনি আমজনতা কোথায় পাবেন? এখন বলতে পারেন যে অভ্যুত্থান ওই যে বললাম, আমরা সম্ভবত কোন ক্লাসে একটা গল্প পড়ছিলাম খেয়াল নাই, সময়ের প্রয়োজনে জহির রায়হানের একটা গল্প নিশ্চয়ই পড়ছিলেন, এটা ছোটবেলায়, যে একটা বাংকারে অনেকজন মুক্তিযোদ্ধা থাকতো, তারা একসাথে যুদ্ধ করতো। তো একদিন তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে তুমি কেন মুক্তিযুদ্ধে আসছো? তো একজন বলতেছে আমার বাড়ির সাথে 2 বিঘা জমি আছে, জমিদার সে সবসময় এটা দখল করে ফেলছে, আমি এটা নিতে পারি না, সে তার ব্যক্তি প্রয়োজনটা ছিল এই কারণে। আরেকজন আসছে বলতেছে যে আমি এরকম স্বাধীনতা চাই, স্বাধীনতা পাই না, তার একটা পারপাস। তো যিনি জিজ্ঞেস করতেছিলেন, তো তিনি অনেকক্ষণ ভাবতেছিলেন যে আমি কেন আসছি, আবেগে আসছি, বাট হোয়াই আমার মধ্যে আবেগটা কাজ করলো সময়ের প্রয়োজনে। তো এখানে যারাই আসছিল যার যার ব্যক্তি এবং সময়ের প্রয়োজনে, আমজনতা। ঠেলাওয়ালা বললাম না, ওই যে চান্দা দিতে দিতে বিরক্ত, কেউ সরকারের উপর এমনি বিরক্ত, কেউ পলিটিক্যাল কারণে বিরক্ত, বাট এখন সবাই সবার পথে হাঁটছে। তবে বিষয়গুলা জাতির সামনে যখন আসছে তখন এক অংশের মানুষ এটাও ভাবে যে আসলে সবকিছুই দিন শেষে ক্ষমতা। সমন্বয়করা ভাবছেন যে এইবার যদি দেশ পরিবর্তন না হয়, তো এই ভাবনাটার মধ্যে আমার কাছে মনে হয় একটা রং স্টেপ হচ্ছে রাজনৈতিক দল তৈরির ঘোষণা। যদি সমন্বয়করা রাজনৈতিক দল তৈরির ঘোষণা না দিয়া সংস্কার ইস্যুতে শক্ত থাকতো, পলিটিক্যাল মুভমেন্ট তারা না করতো, তখন মানুষের কাছে মনে হইতো তাদের উদ্দেশ্যটা খুবই ক্লিয়ার, বাংলাদেশকে পরিচ্ছন্ন করা। বাট যখন আপনি একটা পলিটিক্যাল দল তৈরির ঘোষণা করবেন, তখন আবার আপনি অন্য একটা দলের দোষ ধরবেন, তখন মনে হবে আপনার উদ্দেশ্য আপনি তো ক্ষমতায় যাবেন। এরকম কিন্তু কিছুটা মিক্সিং, আবার পলিটিক্যালি তো বোঝেনি বাংলাদেশের অবস্থা। তো যাই হোক, দেখা যাক প্রভাব কি ঘটে। কেউ কেউ বলছেন যে ভারতের প্রেসক্রিপশনেই বাংলাদেশ জামায়াত ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কোণঠাসা করে রেখেছিলেন, ঊর্ধ্বতন নেতাদের ফাঁসিতে চড়িয়েছিলেন, দল হিসাবে জামাতকে ঠিক শেষ মুহূর্তে এসে ব্যানও করে ফেলেছিলেন। কপাল ভালো যে সরকারের পতন ঘটেছে, না হয় এই জামাত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই থাকতো না। তারা আগের মতনই গোপনে আত্মগোপনে বিভিন্ন দলের সাথে মিশে হয়তো তারা তাদের কর্মকাণ্ড চালাতো। তো যেই ভারত নিয়ে এত কথা, বা জামাতের প্রত্যেকটা কর্মী যারা ভারতের প্রচণ্ড বিরোধী, সেই ভারতের কাছে যখন জামাতের হাই কমিশন যারা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘাড় ঝুঁকিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে ভারতকে খুশি করার জন্য জামাত অনেক ধরনের কর্মকাণ্ডই চালাচ্ছে। দিন শেষে আওয়ামী লীগ সম্পর্কেও কী ধরনের বক্তব্য ভারতের গণমাধ্যমে আমাদের জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি সাক্ষাৎকারে দিচ্ছেন, কতটা সাদা মনের, একদম চুল দাড়ি ভ্রু পর্যন্ত যেভাবে তিনি আর প্যাকে সাদা হয়ে গেছে, অন্তরটা অনেকটা সাদা। ভারতের কাছে হয়তো এটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। দর্শক, সরকার পতনের পরপর ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কিন্তু চেষ্টা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, কিন্তু ভারত সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারপরেও ভারতকে খুশি করার জন্যই অনেকে বলছেন, তবে আমি এটাতে দ্বিমত করি। আমি মনে করি যে জামাত তাদের রাজনৈতিক কৌশল হিসাবে হিন্দু শাখা বা হিন্দুদের সাথে কানেক্ট বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য আলাদা তারা টিম তৈরি করেছেন। গেল কয়েকদিন আগে, আপনার সম্ভবত পরশুদিন, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটি আপনার নিয়েছেন হচ্ছে সাংবাদিক অগ্নি রায়। আর এই বক্তব্য সামনে আসার পর জামাতের আমজনতার নেতাকর্মী তাদের মধ্যে কিছুটা মনক্ষুণ্ণতা সামনে এসেছে। সাক্ষাৎকারে জামাতে আমিরের কাছে জানতে চাওয়া হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়, বড় দুই রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করছেন। তো এটা কতটা সত্য? তো জামাতের আমির বলছেন এই তথ্যের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা অথবা ব্যান করা অথবা রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। মানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হোক, এটা জামাতও চায় না। যারা বিএনপির উপর এতদিন চাপাচাপি করতেন জামায়াতের নেতাকর্মীরা, তো এখন আপনাদের আমির যিনি আছেন, ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তার এই বক্তব্যে ভিন্ন সুর আমরা দেখতে পেলাম। তারপরে আপনার এখানে আসছে যে জামাতের ভারত বিরোধিতা ইস্যু,
এই ভারত বিরোধী ইস্যুটা কই থেকে আসছে? গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা কথা বলেন তাদের কিন্তু প্রধান একটা ফোকাস থাকে, সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া। তো সেই বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ভারত হয়তো সেগুলোকে ফোকাস করে। তো আমির বলছেন যে আমরা ভারত বিরোধী, এটা আসলে মিথ্যা কথা। আর জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি দিয়ে চলে না। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। একই সুরে শেখ হাসিনা এত বছর কথা বলে আসতেন, যখন সীমান্তে হত্যাকাণ্ড হতো, বিভিন্ন ধরনের ঘটনা হতো, ভারতের মন্ত্রীরা বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, তখনও কিন্তু শেখ হাসিনাও বলতো আমাদের আন্তর্জাতিক নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। কিন্তু জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা সাধারণ লেভেলে আছেন তারা কিন্তু ভারতের বিরোধিতা করেন অন্তর থেকে, এটাই তো বাস্তব। তা আমির যিনি আছেন তিনি আসলে কোন ফিলিংসটাকে অনুধাবন করছেন? আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আপনার আমরা যদি দেখি আওয়ামী লীগের ইস্যুর পরে তারপরে এখানে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে প্রশ্ন ছিল। তো তিনি বলছেন যে কট্টরপন্থী বলতে কি বোঝাতে চাচ্ছেন আমরা বিষয়টা বুঝি না। জামাত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা ইসলামের আদর্শকে লালন করি। বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, তারা আমাদের আধুনিক মনোভাব সম্পর্কে সচেতন আছে। তারপর সেখানে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, জামাত আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে? তো তিনি বলছেন যে আচ্ছা, তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তো এখানে তুলে ধরার চেষ্টা করি। তিনি বলছেন আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। এই অংশটা আমার ভালো লাগছে, এটাই হওয়া উচিত। পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবোচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক, আর সেটাই করতে হবে। তো প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ব্যান ইস্যুতে, তো তিনি বলছেন যে সবিনয়ে বলতে চাই এ তথ্যের কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের প্রতি জনতার ঘৃণা তৈরি হয়েছে, তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে। কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো ভূমিকা পালন করছে না, মানুষ সব জানে। এটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার পরিচিত যারা অনেক বন্ধুবান্ধব আছেন, প্রতিদিনই তাদের ফেসবুকে পোস্ট আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। তো এই বক্তব্যগুলো যারা দিচ্ছেন, আপনাদের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা কিন্তু এই লাইনে হাঁটছেন না। তো আওয়ামী লীগের বাতাসটা অনেকটা পজিটিভলি আমি মনে করছি এখন বইতে শুরু করছে। কোন জায়গা থেকে? যে আওয়ামী লীগের ইস্যুতে বিএনপি যে কঠোর মনোভাব হয়তো অন্তরে পোষণ করে, বাহিরে সেটা প্রকাশ করতে পারছে না। আবার অন্তর্বর্তী সরকারের উপর অনাস্থার একটা ইস্যু, কানেক্টিভিটি এখানে চলে আসছে। জামাত তারাও সুন্দর সুন্দর কথা বলছে। তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি পরিবেশ পরিস্থিতি, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। ডক্টর ইউনূস কিন্তু তেমনটাই বলছিলেন যে বিচার হবার পর, তো বিচার হবার পর সেখানে কারা নতুন নেতৃত্বে আসবে সেটা একটা বিষয়, এখানে অনেক কিছু হয়তো দেখব।